আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। করে একটু সকাল সকাল লাইভে এলাম। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে দিল্লিতে ছিলাম। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের প্রথম শহীদ দিবস 21শে জুলাই, সেখান থেকে সরাসরি কয়েকটা লাইভ করেছিলাম। তার আগে প্রায় 2.5 মাস আমি আমার চ্যানেলে মুখ দেখাইনি, কিছু ভিডিও করেছি প্রতিদিন বিভিন্ন ঘটনা নিয়ে। কিন্তু এবার সরাসরি এবারে কিন্তু আপনাদের সামনে ডেইলি আমি ভিডিও নিয়ে আসবো, বিভিন্ন বিষয় নিয়ে লাইভ আলোচনা চলবে। এবং এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনে আহ, যে ইস্যুগুলো এখন বর্তমানে রয়েছে, সেই ইস্যুগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে বিচার বিশ্লেষণ করব। এখন সমস্যাটা হচ্ছে যে আপনারা জানেন যে প্রচুর চ্যানেল সারাদিন কিছু প্রোপাগান্ডা করে যাচ্ছে, এবং কৃষকদের নিয়ে এর আগে কৃষকদেরকে খালিস্তানি বা পাকিস্তান বা বিভিন্ন দেশে ফান্ডেড বলা হয়েছিল যখন কৃষকরা আন্দোলন করেছিল সেই 2020-21 সালে। এবারে ছাত্র আন্দোলন, সিজিপির আন্দোলন নিয়েও কিন্তু সেই একই প্রপাগান্ডা তারা ছড়িয়েছে। এখন রিসেন্ট কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরে তারা ধর্মনেতা প্রধানের ইস্তফা এবং অন্যান্য কিছু দাবি ছিল যেগুলো নিয়ে সরকারের সঙ্গে একটা লিখিত চুক্তি হয়েছে, সেই অনুযায়ী তারা কাজ চলছে। কিন্তু কিছু কিছু রাজ্য সরকার, বিশেষ করে বিহারের সম্রাট চৌধুরী, পশ্চিমবাংলার বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অনেকেই এই বিষয়টা নিয়ে মানে নিজেকে বিশাল বড় হিটলার বা মানে হিটলার কিংবা বলা যায় নরেন্দ্র মোদীর থেকে বেশি পাওয়ারফুল বা শক্তিশালী, মানে বাসের থেকে কঞ্চি মোটা এরকম টাইপের একটা হাবভাব দেখানোর চেষ্টা করছিলেন। কিন্তু অলরেডি সিজিপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির নেতারা হুঙ্কার দেওয়ার পরেই কিন্তু পশ্চিমবাংলায় গতকাল আপনারা জানেন 16 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং বিশেষ বেছে বেছে মুসলিমদেরকে মানে শায়েস্তা করে দেবো। এবং কি শুক্রবারই নাম দেওয়া যায়, আগে জেহাদি বলতো, এখন শুক্রবারই, অর্থাৎ শুক্রবারের নামাজের পরে যেহেতু এই আন্দোলনে যোগ দিয়েছিল তাদের নতুন নামকরণ করা হয়েছে শুক্রবারই। তো যাই হোক, তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে আপনারা জানেন যে কেন্দ্রীয় নেতৃত্বরা সিজেপির, হ্যাঁ, আশুতোষ রাঙ্কা এবং ওদিকে আমাদের অভিজিৎ দীপকে এবং সৌরভ দাস, তিনজনই এটা নিয়ে মিটিং করেছেন, আবার কেন্দ্রীয় সরকারের সাথে প্রেস কনফারেন্স করে হুমকি দিয়েছেন। তারপরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কোনো এটা নিয়ে আর্গুমেন্ট করেনি, বাপ বাপ বলে 16 জন প্রতিবাদীকে ছেড়ে দিয়েছে, যারা কলকাতায় সেই মিছিলের দিন গন্ডগোল হয়েছিল। বিষয়টা হচ্ছে দিল্লিতে গতকাল, আমি দিল্লি থেকে জাস্ট ফিরেছি, দিল্লিতে গতকাল যেটা হয়েছে, দিল্লিতে নতুন করে আবার আন্দোলন শুরু হচ্ছে। এবারে দাবি কি হবে এই নিয়ে কিন্তু অনেকগুলো আমি এইটা বিশ্লেষণ করব, কি কি আলোচনা হয়েছে গতকাল। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখন বিজেপির নেতারা খুব টেনশনে আছে, তারা ভাবছে যে এবার কার কোপ পড়বে। ধর্মেন্দ্র প্রধান তো সরে গেল, তাকে তো বহিষ্কার করতে বাধ্য হলো, এবারে কার পালা, মানে এরপরে কি নীতিন গাডকারি বা অন্য কোনো নেতা, কিংবা আহ, অনেকে দিল্লির যে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তার হতে পারে, কিংবা আরো যেমন ধরুন রাম মন্দিরের চুরি নিয়ে যোগী আদিত্যনাথের পদত্যাগ হতে পারে, কিংবা সরাসরি মানে আমাদের কি নাম মোদির, নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করতে পারে। কারণ আপনাদের বলি যে কৃষকরা কিন্তু এই সিজেপির আন্দোলনে ফুল ফেজে সমর্থন করে দিয়েছিল একদম প্রথম থেকেই, কিন্তু তারা অংশগ্রহণ কিন্তু সেইভাবে করেনি, কারণ এটা ছাত্রদের ম্যাটার ছিল। ফলে পুরোপুরি কৃষকরা কিন্তু সেখানে জমায়েত করেনি, কিছু টোকেন কিছু কৃষকরা গিয়েছিলেন সমর্থন জানাতে, যেমন বিভিন্ন সংগঠন বা ব্যক্তিরা বা সাধারণ মানুষ গিয়েছেন। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে গতকাল মিটিং এ যে আলোচনা হয়েছে সেটা কিন্তু খুব মারাত্মক। আপনাদের ইস্যুটা কিন্তু আপনাদের মনে আছে যে 2020-21 যে আহ 20-21 যে আন্দোলনটা কৃষকরা করেছিলেন এবং কৃষি বিল যেটা আইনে রূপান্তরিত হয়েছিল পাশ হওয়ার পর, সেই আইনটাকে মানে মুখ্য ইস্যুগুলো কিন্তু এখনো কিন্তু পূরণ করেনি কেন্দ্রীয় সরকার। তারা আন্দোলন তোলার জন্য মৌখিকভাবে বলেছিল আমরা দাবি মেনে নিচ্ছি, স্বয়ং নরেন্দ্র মোদী মিডিয়ার সামনে এসে ক্ষমা চেয়ে, হাত জোর করে ক্ষমা চেয়ে কৃষি আইন বাতিল করেছিল, আপনাদের সেটা মনে আছে। এবং এই দ্বিতীয়বার ছাত্রদের কাছে ক্ষমা চেয়ে সেই মানে বাধ্য হয়ে ধর্মেন্দ্র প্রধানকে, শিক্ষামন্ত্রীকে সরতে হলো, পদত্যাগ করতে হলো। ফলে দুটো ঐতিহাসিক আন্দোলন ভারতবর্ষের ইতিহাসে বিগত মানে কয়েক দশকের মধ্যে, হ্যাঁ। তো এটা কিন্তু একটা বড় মাইলস্টোন। এবার যদি এই কৃষক এবং সিজেপি
অর্থাৎ জেনজি অর্থাৎ ছাত্র যুবরা এক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মোদী সরকারের গদি কিন্তু টালমাটাল হয়ে যাবে। এবং এখানে একটা বড় ব্যাপার আপনাদের আরেকটু বলে দিই, প্রত্যেক অন্য ভিডিওটা শেয়ার করবেন, কারণ এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো রিপোর্ট কোনো বাংলা টিভি চ্যানেলে কিংবা কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা ছোট ডিজিটাল মিডিয়া এখনো আসেনি। ওই জন্য আপনাদের অ্যাডভান্স কালকের মিটিং নিয়ে এই আপডেটটা দিচ্ছি। এবারে এই যে লড়াকু কৃষকরা যারা এর আগে মোদীকে মাথা নত করিয়েছিল, এবারে সিজেপি অর্থাৎ জেনজি এবং স্টুডেন্টরা ছাত্র যুবরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করাতে বাধ্য করলো। যেখানে রাজনাথ সিং একসময় বলেছিল যে আমাদের বিজেপি মন্ত্রিসভায় কেউ রেজিগনেশন দেয় না, কেউ পদত্যাগ করে না, মরা পর্যন্ত তারা সেই পদে থাকে। তো সেটা যে বারবার মিথ্যা হচ্ছে এটা কিন্তু প্রমাণ। এবার এই লড়াকু মেজাজের কৃষক যারা জমির অধিকার নিজের হাতে রাখার জন্য শস্যের একদম এমএসপি মানে যেটা হচ্ছে একদম ফিক্স একটা প্রাইস করে দেবে সরকার, যাতে কৃষকরা আত্মহত্যা না করে, কৃষকদের ক্ষতি না হয়, বা ঋণ মকুব করা। আপনারা জানেন আদানি আম্বানির মতো কোম্পানিগুলোকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক দেয়, তারা বলে আমাদের লস হয়ে গেছে বলে মোদী সরকার তাদের মাফ করে দেয়। কিন্তু কৃষকদের ক্ষেত্রে সামান্য কিছু হয়তো তারা চাষের জন্য নিয়েছিলেন, সেই সামান্য টাকা তারা মকুব করেন না, কিন্তু ব্যবসায়ীদের করেন। কিন্তু জনগণের জন্য তো সরকার নয়, আদানি আম্বানির জন্য সরকার, তাদের চাকরগিরি করেন বিজেপির নেতা মন্ত্রীরা, স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত। এটা বারবার পরিষ্কার হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে, তথ্য তাই বলে। ফলে দিল্লির যে গতকালের মিটিং, সেই মিটিংটায় কিন্তু আপনাদের আমি বলি, সেই মিটিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রধানের আমি জাস্ট একটা ইংরেজিতে জাস্ট একটা রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টের আমি গুরুত্বপূর্ণ অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। এটা ইংলিশে ছিল, আমি জাস্ট বাংলা অনুবাদ করে আপনাদের সুবিধার্থে। হেডলাইনটা হচ্ছে যে প্রধানের প্রস্থানের পর অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কৃষক নেতাদের সঙ্গে হাত মিলিয়ে সরকারকে চারদিক থেকে ঘিরে ফেলার অঙ্গীকার করলো সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। কি হয়েছে? বিবৃতি থেকে বোঝা যায় যে সংগঠনটি নিটের বাইরে তাদের প্ররোচনা প্রসারিত করার প্রস্তুতি নিচ্ছে এবং রাজনৈতিক বিজয়কে কেন্দ্রের সঙ্গে একটি বৃহত্তর সংঘাতে পরিণত করতে চাইছে। রিপোর্টটি লিখেছে আকাঙ্ক্ষা শ্রীবাস্তব, উনি একটা দারুণ সাংবাদিক আর কি। তো যাই হোক, এই তেলাপোকা মানে ককরোচ জনতা পার্টির আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েকদিন পর সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা কৃষক নেতা রাকেশ টিকায়েতের পাশে উপস্থিত হয়ে কৃষক, ছাত্র এবং তরুণদের সরকারকে চারিদিক থেকে মানে বিজেপি সরকারকে চারিদিক থেকে ঘিরে ফেলার আহ্বান জানিয়েছেন। কেন? এবার অনেকে বলবেন যে সিজেপির দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়ে গেছে, তো ঝামেলা মিটে গেছে। না, ঝামেলা মেটেনি। কারণ পদত্যাগ করা মানে হচ্ছে যে শিক্ষার পেপার লিক বা অন্য দুর্নীতিগুলো সব সঙ্গে সঙ্গে মিটে গেল, ব্যাপারটা নয়। কারণ তাদের এই দাবিগুলোর মধ্যে আরো অনেক দাবি ছিল, যেমন ধরুন ধর্মেন্দ্র প্রধান থাকাকালীন যে দুর্নীতি হয়েছে, যাতে 21 জনের বেশি ছাত্র মারা গেছে, এবং এই পুরো দুর্নীতির র্যাকেটকে চিহ্নিত করে তাদেরকে যাতে দীর্ঘকালীন সাজা দেওয়া হয়, মানে এবং এই মৃত্যুর জন্য তাদের যাতে ফাঁসির সাজা দেওয়া হয়। কারণ আপনাদের মনে আছে, আমি এর আগে ভিডিওতে বলিনি, সেটা হচ্ছে এক ছাত্রের মা সরাসরি আন্দোলন শুরু করেছেন এককভাবে, মানে তিনি সিজিপির এই প্রোগ্রামে যেতে পারেননি, কিন্তু এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেই তিনি কিন্তু রাস্তায় নেমেছেন একা একা। এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। সেই ছাত্রের মা বলছেন যে আমার সন্তানের মৃত্যুর জন্য, আমার সন্তানের সাথে সাথে আরো প্রায় যে 20 জন এই নিট পেপার কেলেঙ্কারির জন্য মারা গেছেন, আত্মহত্যা করেছেন, তো সেই প্রত্যেকের হয়ে সেই মা কিন্তু রাস্তায় নেমেছেন। তিনি বলেছেন যে এই মৃত্যুর জন্য যারা দোষী তাদের প্রত্যেকের ফাঁসি চাই, একটা দুটো মৃত্যু নয়। প্রায় এই নিট পেপার কেলেঙ্কারি 2026 এই কাণ্ডে 21 জনের বেশি ছাত্র আত্মহত্যা করেছেন, মারা গেছে, এবং এর জন্য যারা যারা জড়িত প্রত্যেকের ফাঁসির দাবি নিয়ে সেই এক ছাত্রের মা তিনি কিন্তু রাস্তায় নেমেছেন। এবারে মজার বিষয়টা হলো যে এই যে সিজিপি ধর্মের প্রধান পদত্যাগ করে ফেলেছে, ফলে ঝামেলা মিটে গেছে, বিষয়টা কিন্তু এত সহজ নয়। কারণ শুধু পদত্যাগটা তো উদ্দেশ্য ছিল না, ছিল এই পুরো সিস্টেমের যে করাপশন সেটাকে শেষ করা। ঠিক একই রকম কৃষকদের আন্দোলন ছিল যে শুধুমাত্র কৃষি আইন বাতিল নয়, বরং এই কৃষকদের আরো যে সমস্যা, এমএসপি অর্থাৎ ন্যায্য মূল্য পাওয়ার যে দাবি, এবং কৃষক ঋণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা, আইনি জটিলতা, আন্দোলন চলাকালীন কয়েক হাজার কৃষকের বিরুদ্ধে এফআইআর এবং তাদের নানা রকম আইনি হয়রানি, বারবার সব কাজকর্ম ফেলে দিয়ে তাকে বারবার কোর্টে যাওয়া, এই যে হেনস্থা, তাদের উপর আঘাত করা, অনেক কৃষক প্রায় 700-র উপরে কৃষক মারা গেছিলেন সেই 1.5-2 বছরের আন্দোলনে।
তো এই সমস্ত কিছু দাবি কিন্তু পূরণ হয়নি। ফলে সিজেপির দাবি যেমন পূরণ হয়নি, ককরোচ জনতা পার্টির দাবি যেমন পূরণ হয়নি, কৃষকদেরও সেই দাবি পূরণ হয়নি। জাস্ট মৌখিক আইনটা তখন তুলে নিয়েছিল। এখানে মৌখিকভাবে বা লিখিতভাবে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, কিন্তু বাস্তবে কিন্তু সমস্যা কিন্তু থেকে গেছে। সমস্যার কিন্তু পুরো সমাধান হয়নি এবং দোষীরা শাস্তিও পায়নি। ফলে এবারে কৃষক এবং ককরোচ অর্থাৎ জেনজি অর্থাৎ ছাত্র যুবরা এবারে কিন্তু বিজেপিকে চারিদিক থেকে ঘেরার একটা পরিকল্পনা করছে। তো যে মঙ্গলবার দিল্লিতে অর্থাৎ গতকাল দিল্লিতে যে বৈঠক হয়েছে, সেখানে কি বলেছেন, সেখানে একটি ভিডিও আমি পরে দেখাচ্ছি ওটা। তো মিটিং এর একটি ভিডিও ফাঁস হয়েছে। তো সেখানে যে প্রশ্নগুলো উঠে এসেছে, যে বিষয়গুলো আমি বললাম, এগুলো জাস্ট আমরা পড়ে শোনাই। বলছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের আইনি সুরক্ষার বিষয়ে কেন্দ্রের আশ্বাসের পর সংগঠনটি অর্থাৎ সিজেপি কিন্তু আন্দোলনটা তুলে নিয়েছিল, কিন্তু একটা সাময়িক দাবি পূরণ হয়েছিল। কিন্তু গত 4 দিনের মধ্যে নেতারা এবং শুধু পরীক্ষা সংস্কার বা মীমাংসা বাস্তবের কথা বলছেন না, তারা সরকারের বিরুদ্ধে একটি সম্মিলিত শক্তি হিসাবে প্রকাশ্যে কৃষক ছাত্র যুবদের আহ্বান জানিয়েছিলেন। তো সিজেপির রাজনৈতিক অবস্থান কিন্তু স্পষ্ট হয়ে গেছে। দিল্লিতে সিজেপির বিক্ষোভের সময় ইতিমধ্যে প্রচুর হিংসা হয়েছে। সিজেপি নেতাদের দাবিগুলো মেনে নেওয়া হয়েছিল, তারপরেও কেন আবার এমন মন্তব্য করা হচ্ছে? ওরা কি আরো কোনো বড় পরিকল্পনা করছে? তো ভিডিওটি একটা এতে শেয়ার করা হয়েছিল, বিজেপি শেয়ার করেছিল ওই গোপন মিটিং এর। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে আন্দোলন করতে গিয়ে যে পরিস্থিতিটা কৃষকদের সাথে হয়েছিল, সেম পরিস্থিতি কিন্তু এই সিজেপির আন্দোলনে হয়েছে। অর্থাৎ তাদের উপরেও প্রচুর মামলা মোকদ্দমা ছিল, সেগুলো এখনো পর্যন্ত তাদেরকে হয়রানি করে যাচ্ছে। এখনো পর্যন্ত বিহার বা পশ্চিমবাংলার এখানকার বিজেপি গভর্নমেন্ট এবং আসামেও যারা যারা আন্দোলন করেছিল তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আইনি প্রক্রিয়া জারি রেখেছে। কিন্তু কেন্দ্রের সাথে কেন্দ্রের যে মন্ত্রী, তিনি কিন্তু জেপি নাড্ডা, তার সাথে বৈঠকে যেগুলো লিখিত বা অলিখিত যে চুক্তিগুলো হয়েছিল, সেখানে কিন্তু পরিষ্কার দাবি ছিল যে কোনো এফআইআর এবং কোনো মামলা করা যাবে না, এবং যাদের অলরেডি গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়তে হবে। কিন্তু সেই দাবি সব জায়গায় মানা হয়নি। দিল্লিতে কিছু কিছু জায়গায় মানা হয়েছে, কিন্তু বিহার, বাংলা এবং আসামে এবং অন্যান্য সরকারে কিন্তু জোর জবরদস্তি যেমন মুখ্যমন্ত্রী বলেছিল একদম শায়েস্তা করে দেওয়া হবে, তার তিন প্রজন্ম মনে রাখবে, 3 প্রজন্ম। যদিও 3 দিনও আটকে রাখতে পারেনি, যাই হোক ছেড়ে দিতে হলো, মানে বাসের থেকে কঞ্চি মোটা হলে যেটা হয়। তো বিষয়টা হচ্ছে যে এই যে দাবিগুলো, এগুলো কিন্তু ঠিকঠাক হচ্ছে না। এবারে যেটা করছে যে এই যে বাস্তবায়ন, মানে যে দাবিগুলো নিয়ে আন্দোলন ছিল, যে দুর্নীতি বা সমস্যা বা যে মানুষগুলো ভিকটিম হয়েছিল তাদের ক্ষতিপূরণ এবং ন্যায্য বিষয়গুলো, এইগুলো কিন্তু বাকি থেকে গেছে। জাস্ট টোকেন কৃষক আইন বাতিল করে দিয়েছিল, কৃষকদের আন্দোলন তুলেছিল, মোদী হাত জোর করে ক্ষমাও চেয়েছিল। এখানে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে, কিন্তু সমস্যাগুলো থেকে গেছে। যারা মৃত পরিবার, যে ছাত্রদের মৃত পরিবার, তাদেরকে ক্ষতিপূরণের দাবি, এবং তার মধ্যে ছিল যে 1 কোটি টাকা করে মিনিমাম ক্ষতিপূরণ দেওয়া এবং অন্যান্য মামলা মোকদ্দমা। এই একই কথা কিন্তু কৃষকদের সঙ্গেও ছিল, এটা বুঝতে হবে। তো এই গতকাল মিটিং এর যে রিপোর্ট, মোটামুটি নির্যাস হচ্ছে এটা। এবারে বিষয়টা হচ্ছে যে তারা এবার কাকে ঘিরতে চলেছেন, কারণ বলা হচ্ছে চারিদিক থেকে ঘেরা হবে। এবং সিজেপি এবং আপনারা জানেন কৃষক আন্দোলনে কৃষকরা অত্যন্ত সাহসী, মানে এর আগের আন্দোলনগুলো দেখেছেন, আমি নিজে ছিলাম সেই সময় 15-20 দিন। সেখানে বড় বড় কন্টেনারে বালি ভরে সেগুলো রাস্তার মধ্যে দিয়ে ব্যারিকেড করা হয়েছিল, এবং রাস্তায় রীতিমতো বড় বড় ব্যারিকেড গুলোকে লোহার রড দিয়ে ঝালাই করে দেওয়া হয়েছিল যাতে হেলানো না যায়। মাটিতে ড্রিল করে সমস্ত রাস্তা ব্লক করে দেওয়া হয়েছিল, কিন্তু কৃষকরা সেই সমস্ত ব্যারিকেড ভেঙেছিল। সেই সময়কার ভিডিও আমার আগের ফেসবুক পেজে ছিল, কিন্তু সে তো ডিলিট করে দিয়েছিল অনেক আগেই, তো সেই প্রোফাইলটা উড়িয়ে দিয়েছিল। তো এখনো খুঁজলে হয়তো কিছু কিছু পোর্টালে পাওয়া যাবে আমার ওই সময়কার লাইভ ওখান থেকে। তো সেই আন্দোলনের ফলে কিন্তু আমরা দেখেছিলাম যে বড় বড় ব্যারিকেড কন্টেনার, সেগুলোকে পর্যন্ত কিভাবে কৃষকরা যে ট্রাক্টর নিয়ে এসেছিল সেগুলো দিয়ে ঠেলে কিভাবে রাস্তা খালি করতে করতে দিল্লি লালকেল্লা অব্দি পৌঁছে গেছিল। আমি নিজে তাদের সাথে 35 কিলোমিটার হেঁটেছিলাম, মানে, এবং হাঁটার পরে রাত্রেবেলায় পা ফুলে গেছিল, এবং দিল্লিতে এক রিলেটিভের বাড়িতে থেকে গরম জল করে নুন দিয়ে সেই পায়ে সারা রাত মানে দিয়ে ব্যথার ট্যাবলেট খেয়ে, জ্বরের ট্যাবলেট খেয়ে
আমাকে রাত্রেবেলা কম্বল চাপা দিয়ে, তখন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে ঠান্ডা ওই সময় দিল্লিতে। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। ফলে কৃষকদের যে লড়াই, সেটা ছিল এই ছাত্রদের থেকে আরো ডেঞ্জারাস। ছাত্ররা তো হাসতে হাসতে নাচতে নাচতে মজা করতে করতে, পুলিশ মারছে বলছে আরো মারো, হাত তুলে তারা শ্রী চৈতন্যের মতো হাত তুলে দিয়েছে বলে আরো বেশি করে মারো, তোমরা মেরে যদি শান্তি পাও মারো, তোমাদের বাচ্চা আমরা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে যদি তোমরা বিজেপির কথায় বা কেন্দ্র সরকারের কথায় আমাদের মারতে চাও মারো। তো এই নেচে গিয়ে আনন্দ করতে করতে যে আন্দোলন, সেখানে দলের প্রধান এই অবস্থা। এরা যদি কৃষকদের মতো বা ধৈর্যের বাঁধ ভেঙে গেলে যদি ছাত্র যুবরা রাস্তায় নেমে পড়ে, তাহলে সে কিন্তু কিন্তু নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো গণ অভ্যুত্থানের দিকে চলে যাবে। এবার এখানে একটা বড় ব্যাপার, ভারতবর্ষের গণ অভ্যুত্থান না হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে সব রাজ্যের সমস্যা এক নয়, কিন্তু বিজেপির প্রতি কেউ খুশি নয়। বিজেপির উপর মানুষ মানে এতটাই বিরক্ত যে আমাদের পাড়ার, আমি দেখছিলাম যে আমাদের পাড়ার যে পাশেই যে রেল স্টেশন, এবং সেখানে প্রায় স্টেশনের উপরে প্রায় 50-60টা দোকান ছিল, যারা দীর্ঘ প্রায় 50 বছরের বেশি সময় ধরে তাদের মানে 2 পুরুষ 3 পুরুষ ধরে তারা দোকানদারি করছে। স্টেশন লাগোয়া যে বাজারগুলো বা টোটো স্ট্যান্ড গুলো, যারা মোটামুটি দীর্ঘদিন ধরে জীবনযাপন করে আসছিলেন, ক্ষমতায় আসার পরে বিজেপি বুলডোজার দিয়ে সেই গরিব মানুষগুলোর শেষ করে দিল। ফলে যারা দেখা গেছিল যে 4 তারিখে রেজাল্টের পরে বা তার আগে বিজেপির ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম বলে রাস্তাঘাট একদম মানে গেরুয়াময় করে দিয়েছিল এবং আবির মেখে 4 তারিখে একদম নাচানাচি শুরু করেছিল, সেই লোকগুলোর মুখে যে আনন্দটা ছিল ভোটের রেজাল্টের দিন, ঠিক পরের দিন কিন্তু সেই মুখের হাসি নেই। আপনি এরকম প্রচুর ভিডিও পাবেন বা ফেসবুকে পাবেন, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার, রিলস মামনি যাদেরকে বলি, যারা নোংরা নোংরা ভিডিও করে বা বিভিন্ন খাবারের ভিডিও করে বা একদম রিলস বানায়, সেই সমস্ত মহিলারা পর্যন্ত কান্নাকাটি করছে। এবং তাদের যে ফুটপাতের দোকানটা ছিল, যেটাকে নিয়ে ব্লগিং করতো, সেগুলো ভাঙা পড়েছে, বুলডোজার পড়েছে, এখন কাচুমুচু হয়ে গেছে। কার কাছে অভিযোগ করবে? কারণ সে তো তৃণমূলকে ভোটটা দেয়নি, সে তো বিজেপিকে দিয়েছে, এবং বিজেপি তার পেছনে আসলে বাজ দিয়েছে। ফলে সে গিয়ে মুখ ফুটে বলতে পারছে না যে দেখো আমি কার কাছে বিচার চাইবে। এবং এই কারণে দেখবেন বস্তি এলাকায় বা এই সমস্ত স্টেশনে যে সমস্ত বিজেপি নেতা ছিল, যারা যারা ভোটের আগে খুব গরম দিয়েছে, নিজের দোকানে বা অন্য দোকানে গেরুয়া ঝান্ডা লাগিয়েছে, বিজেপির ঝান্ডা লাগিয়েছে, সেই নেতারা গায়েব, বুলডোজার হওয়ার আগে থেকেই গায়েব। এখন কেউ মুখ দেখাচ্ছে না, তাদের পাশে দাঁড়াচ্ছে না, কারণ বিজেপি গরিব মানুষের জন্য নয়, না কৃষকের জন্য, না ছাত্রের জন্য, না গরিব খেটে খাওয়া মানুষের জন্য, কারোর জন্য বিজেপি হচ্ছে আদানি আম্বানির জন্য। এটা বিজেপির যারা অন্ধভক্ত ছিল তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিছু কিছু অন্ধভক্ত আছে যারা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে, গালাগালি করে, এরা অ্যাকচুয়ালি বিজেপির থেকে টাকা পায়, মানে ওই কমেন্ট পিছু 2 টাকা না 2 পয়সা এরকম একটা পায়। এবং বিজেপির পশ্চিমবাংলায় প্রায় 10,000-এর উপরে আইটি সেলের মেম্বার সদস্য। এবার 10,000 মেম্বার মানে ধরুন সারাদিনে এক একজন যদি 100টা করেও কমেন্ট করে, কত হয়? তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে দিল্লির এই আন্দোলন কিন্তু এবারে খুব একটা মানে বৃহত্তর আন্দোলন হয়ে যাচ্ছে। এবং 29-এর আগে, 2029 সালে লোকসভা ইলেকশন, 29-এর আগে কিন্তু সারা দেশ জুড়ে একটা জনবিস্ফোরণ হবে, যে জনবিস্ফোরণে বিজেপির নেতারা এরপরে রাস্তাঘাটে বেরোতে পারবে না। আপনারা অলরেডি দেখেছেন সিজেপির আন্দোলনে বিভিন্ন জায়গায় মিছিলে হামলা করতে গেছে বিজেপির নেতা, বিধায়ক। বিহারের ঘটনা কয়েকটা দেখলাম, এবং অন্য দিল্লিতেও হয়েছে। সেখানে সিজেপি ছাত্রদের আন্দোলন চলছে, সেখানে হাতে গোনা কয়েকজন বিজেপির মস্তান গিয়ে তাদের উপর লাঠি সেটা মারতে গেছে, পরে লাঠি ছিনিয়ে নিয়ে পাল্টা তাদেরকে মেরেছে। এবং কি এক বিধায়ক বিহারে সেখানে জাস্ট তার গাড়িটা পার্কিং করে মিছিলের সামনে এসে মিছিল আটকাতে এসেছিল, তাকে যেমন ভেঙেছে, একই সাথে তার গাড়ি ঘোড়াও গুড়ি গুড়ি করে দিয়েছে। ফলে বিষয়টা খুব পরিষ্কার, আমি ভিকটিম, আমি একজন হকার, আমি যদি আমার এই দোকানটা এত বছর ধরে করে কমে খাচ্ছি, সেটা দিয়ে আমার সংসার চলে, ভারতবর্ষের কোনো আইন নেই যে কোনো সরকারি জায়গায় কেউ যদি কিছু একটু নিজের মতো করে করে খায়, তার বিকল্প ব্যবস্থা না করে তার উচ্ছেদ করার ক্ষমতা কারণ নেই। তার মানে এই না যে কোনো সরকারি জায়গায় আপনি বিল্ডিং তৈরি করবেন বা এরকম এরকম কিছু নেই। কিন্তু যদি জীবিকার প্রয়োজনে জাস্ট 2 ফুট বাই 3 ফুট একটা বাক্স নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ব্যবসা করে, সেটা হয় আপনি শুরুতে বন্ধ করে দিতে পারতেন, বসতে দিতেন না, ঠিক আছে, কিন্তু এত প্রায় 2 পুরুষ 3 পুরুষ ধরে যারা একটু করে মনে, তাহলে যদি সেটাই হতো, তো নরেন্দ্র মোদীর বাপকে ওই শুনেছি নাকি সে চা বিক্রি করতো, আমি জানি না চা বিক্রি করে 6টা 7টা ছেলে মেয়েকে কিভাবে মানুষ করতেন। তো যাই হোক, সে সমস্ত গল্পে যদি চা বিক্রি করে, সে স্টেশনে তিনি চা বিক্রি করতেন। যদি রেল সেই সময়
তাদের বসতেই না দিত। স্টেশনের প্ল্যাটফর্মের মাঝখানে বড় করে একটা দোকান, যদি বসতে না দিত তাহলে আজকে চাওয়ালার ছেলে পরিচয় দিতে পারতো না। ফলে যে চাওয়ালা নিজেকে চাওয়ালা বলে গরিব মানুষের মধ্যে একটা ইমোশন বাস, একটা কি বলো, একটা সেন্সিটিভ বিষয়, একটা অনুভূতি জাগানোর চেষ্টা করেছিল, সেই লোকটা এসে ক্ষমতায় এসে সবার আগে গরিবদেরই বুলডোজার চালালো, চাওয়ালাদের উপরই বুলডোজার চালালো। ফলে বিষয়টা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে যে আগামী কিছুদিনের মধ্যে দিল্লিতে কৃষক এবং ছাত্র যুবরা এবং সাথে যদি এই যে লক্ষ লক্ষ, আমি পশ্চিমবাংলায় প্রায় 15 লক্ষর বেশি হকারদের উপরে বুলডোজার চলেছে, বহু জায়গায় টোটো চালানো বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বিভিন্ন জায়গায় মানে হাইওয়ের পাশে বা বড় রোডের পাশে পিডব্লিউ জমি কিংবা হাইওয়ে জমি, সেখানে পর্যন্ত যেগুলো সে স্বাধীনতার আগে থেকে হয়তো বাজার ছিল, দোকান ছিল, সেগুলো পর্যন্ত বুলডোজার চালানো হয়েছে। এর আগে আমরা দেখিয়েছিলাম, বর্ধমানেও হয়েছে। তো যাই হোক, এবারে এই মানুষগুলো যদি, এই খেটে খাওয়া মানুষ যদি কৃষক ছাত্র যুবদের পাশে গিয়ে দাঁড়ায়, আপনার কি মনে হয় বিজেপির যে হাতে গোনা কিছু লুম্পেন, কিছু মস্তান অন্ধভক্ত রাস্তায় বেরিয়ে মাস্তানি করবে, এই সিজেপির বিরুদ্ধে, কৃষকদের বিরুদ্ধে উল্টোপাল্টা স্লোগান দেবে, আপনার কি মনে হয় এদেরকে জনসমর্থন পাবে? এরা পাশে কে দাঁড়াবে? আগে তো সেই বস্তির বা হকাররা তারাই মিছিল মিলে, কোনো ধনী পরিবারের মানে যারা কোটিপতি বা লাখপতি যারা ফ্ল্যাটে থাকে, কোনো কেউ দেখেছেন যে তারা মিছিলে হাঁটছে? মিছিলে সেই গরিব মানুষগুলোকে হাঁটানো হয় সব পার্টির মিটিং, সেই গরিব মানুষগুলোই রাজনীতি করে, গরিব মানুষগুলোই মরে, মারামারি, খুনোখুনি, দাঙ্গা হাঙ্গামা, আন্দোলন সবকিছু তাদেরই করতে হয়। কোনো ধনী লোকের প্রয়োজনই পড়ে না, কারণ তার তো অঢেল সম্পত্তি রয়েছে, তার কিছু যায় আসে না। কিন্তু গরিব মানুষগুলো মরে, ফলে গরিব মানুষগুলো আন্দোলন করে। এবার ছাত্র যুব কৃষকদের আন্দোলন যদি শুরু হয়, এবার যে ইস্যুগুলো সামনে আসছে, ইস্যুগুলো নিয়ে একটু আপনাদের বলবো, সেগুলো মারাত্মক লেভেলের। কারণ কৃষকদের দাবি যেমন পুরোপুরি মানা হয়নি, এখনো হেনস্থা, পুলিশি মামলা মোকদ্দমা এবং ফসলের ন্যায্য মূল্য, এগুলো দাবি পূরণ হয়নি। একই সাথে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সিজেপির অর্থাৎ ছাত্র যুবদের যে দাবি ছিল, সেই দাবিগুলো কিন্তু সব ঠিকঠাক এখনো পর্যন্ত পূরণ হয়নি। এখনো বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারের মতো, সম্রাট চৌধুরীর মতো মুখ্যমন্ত্রীরা তারা গরম দিচ্ছেন, এদের 3 পুরুষ করে দেবো ইত্যাদি। ফলে এই বিষয়টা কিন্তু সামনে আসছে। এবারে আপনাদের দেখাই যে অ্যাকচুয়াল কৃষক আন্দোলন আবার যে নতুন করে শুরু হবে এবং সেখানে এই ছাত্র যুবদের যে বিষয়টা, এটা কিন্তু একসাথে ডাবল ধামাকা হতে চলেছে, একসাথে ডাবল ধামাকা হতে চলেছে। এবং এটা কিন্তু আগামী দিনে একটা বড় ধরনের মানে 2029-এর আগে গভর্নমেন্ট পড়ে যাওয়ার মতো অবস্থা। কারণ আপনাদের বলি, বিজেপি কিন্তু এককভাবে কেন্দ্রে নেই, তার সাথে 36টা দল আছে। এবার এই ছোট ছোট দলগুলো এরপরে বিজেপির পাশ থেকে সরে যাবে। চন্দ্রবাবু নাইডু হোক বা নীতিশ কুমার হোক, যখনই দেখবে যে পাবলিক বিজেপির পাশ থেকে সরে গেছে, যতই তুমি ইভিএম কার্ড চুপি, যতই দালালি মানে কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি করো, ওরাও হাত তুলে দেবে। মানে কেন্দ্রীয় বাহিনীও যখন দেখবে যে জনসমর্থন বিজেপির থেকে সরে গেছে, তখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে গণনার সময় তুমি বিরোধীদেরকে মেরে তাড়িয়ে দেবে, সে গল্প কিন্তু চলে। কারণ জনসমর্থন, জনরোষের কাছে কিন্তু ওই সমস্ত দুর্নীতি ফুন্তি চলবে না। মানে বিষয়টা এরকম দাঁড়াবে যে একটা এলাকায় বিজেপির জনসমর্থন 15%, বাকি 85% বিজেপি বিরোধী। এবার সেখানে যদি বিজেপি কারচুপি করে যেতে, আপনার কি মনে হয় এলাকার মানুষ ছেড়ে দেবে? এত সহজ নয়। এবং এই জনরোষটাকে আশঙ্কা করে যেমন কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ বা অন্যান্য সেকশনে যারা আছেন, প্রশাসনিক যারা আছেন, তারা যেমন পাল্টি মারবে, একই সাথে আপনাদের মনে আছে 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে প্রশাসনের প্রায় সমস্ত লেভেলে, সমস্ত কিছুতে, মানে রাস্তার ভিখারি থেকে আমলা পর্যন্ত সবই কিন্তু ছিল সিপিএম, ঠিক আছে? কিন্তু 2011 সাল আস্তে আস্তে সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের যেমন জের, একই সাথে যেমন জনসমর্থন কিন্তু সিপিএম থেকে সরে গেছিল, বামেদের থেকে সরে গেছিল। এটা আজ করেছিল আমলা থেকে শুরু করে। ফলে 2011-তে সিপিএম যে শেষ কয়েক বছর যে চিটিংবাজি করে, বুথ জ্যাম করে বা ইত্যাদি করে যে জেতার চেষ্টা করত, সেটা কিন্তু 2011-তে পারেনি। ফলে অর্থাৎ জনসমর্থন কিন্তু বিজেপির প্রতি যেটা 2019 বা 20 পর্যন্তও ছিল, লাস্ট 5 বছরে কিন্তু জনসমর্থন বিজেপির থেকে চলে গেছে। কৃষকরা ক্ষুব্ধ, ছাত্র যুবরা, হকাররা, শ্রমিকরা, কোনো গরিব মানুষ সবাই এতটাই ভুক্তভোগী হয়েছে যে কোনো সমর্থন কিন্তু বিজেপির প্রতি নেই। যা আছে গদি মিডিয়া, অন্ধভক্তদের, এর বাইরে কিচ্ছু নেই। এবার দাবিগুলো বলি।
সেটা হচ্ছে যে কি কি দাবিতে এবার আন্দোলন কৃষকরা যে দাবিগুলো নিয়ে আসছে সেটা বলছি। কৃষক নেতারা বেশ কিছু পুরনো নতুন ইস্যু নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করেছে। গতকাল মিটিং এ যেটা দিল্লিতে ঠিক হয়েছে তার মধ্যে হচ্ছে সমস্ত ফসলের ক্ষেত্রে সর্বসহায়ক মূল্য, সর্বনিম্ন সহায়ক মূল্য এমএসপি এর আইনি স্বীকৃতি দিতে হবে, গ্যারান্টি দিতে হবে লিখিত আকারে। এবং এটা নিয়ে এমএস স্বামীনাথন কমিশনের প্রস্তাবিত C2+50%, অর্থাৎ ফসলের মূল্য মানে কস্টিং যেটা তার সাথে 50% মুনাফা হবে, এরকম টাইপের কম্বিনেশনে ফর্মুলা অনুযায়ী এটাকে আইনি স্বীকৃতি দিতে হবে, গ্যারান্টি দিতে হবে। যেটা এর আগের বারে আন্দোলনের ইস্যু ছিল, যেটা বিজেপি করেনি, খালি নামকামাত্র মোদিজি হাত জোর করে ক্ষমা চেয়ে আইনটা বাতিল করেছিলেন। এবারে হচ্ছে কৃষি ঋণ মকুব। সারা দেশে ক্ষুদ্র মাঝারি কৃষকদের সমস্ত কৃষি ঋণ সম্পূর্ণরূপে মকুব করতে হবে। তুমি আদানি আম্বানি বা বিজয় মালিয়াদের লক্ষ লক্ষ কোটি টাকা তুমি মাফ করে দিতে পারো, আর কৃষকদের যারা দেশের মানুষকে খাইয়ে পড়িয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, তুমি তাদের খরা বন্যা বা কোনো কারণে ফসল ঠিকঠাক হয়নি বা দাম পায়নি বলে কৃষকরা আত্মহত্যা করে মরবে ঋণের দায়ে, এটা তো হতে পারে না। যে মানুষটা সাধারণ ভারতবাসীকে বাঁচিয়ে রেখেছে সেই লোকটা তো মরে যাচ্ছে, তুমি তার কোনো ব্যবস্থা করছো না। কিন্তু আদানি আম্বানির মতো বা বিজয় মালিয়াদের মতো, নীরব মোদীর মতো এই চিটিং বা চোরেদেরকে তুমি কি করছো, লক্ষ লক্ষ কোটি টাকা তুমি ঋণ দিচ্ছ এবং সেই টাকা নিয়ে তারা পালিয়ে যাচ্ছে। তাদের সেই ঋণ আবার তুমি মাফও করে দিচ্ছ। তো তুমি কত টাকা কমিশন পাচ্ছে মোদি বা মোদি সরকার আমি জানি না, সেটা নিয়ে তদন্ত হবে। রাহুল গান্ধী বা ইন্ডিয়া জোট যদি আবার ক্ষমতায় আসে, আমার তো একটা বড় দাবি থাকবে যে বিজেপি আরএসএস এই যত আছে শাখা পোশাখা সবগুলোকে সম্পূর্ণ ব্যান করতে হবে। এবং এই এতদিনে যত লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বা ধনীদেরকে মাফ করেছে, ধনকুবেরদের মাফ করেছে, এর পেছনে কত কমিশন খেয়েছিল এটা কিন্তু তদন্ত হওয়া উচিত। তো এটা গেল হচ্ছে এমএসপি, কৃষি ঋণ মকুব এবং বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করতে হবে। বিদ্যুৎ সংশোধনী বিল আপনার মনে আছে, বিদ্যুতের মাসুল বৃদ্ধি থেকে শুরু করে স্মার্ট মিটার এবং আরো এমন হাবিজাবি সব নিয়ম নিয়ে এসেছিল, যে নিয়মে কিন্তু বিশেষ করে আপনি হয়তো বাড়িতে দুই একটা বাল্ব বা পাখা ইউজ করছেন বা এসি ইউজ করছেন, কি কৃষকদের জমিতে কিন্তু বিদ্যুতের একটা বড় সমস্যা। কারণ ঘন্টার পর ঘন্টা পাম্প চালাতে হয় খেতে জল দেওয়ার জন্য, তো অনেকেরই সমস্যা হয়। তো এই বিদ্যুৎ বিলের ক্ষেত্রে বলা হয়েছিল যে কিছু ভর্তুকি ব্যবস্থা করতে। এটা আমি আগে যখন 2020-21 যখন আন্দোলন চলেছিল সেই সময় আমার অনেক পোস্টে বা ভিডিওতে কৃষকদের সাক্ষাৎকারও ছিল সেই সময় আন্দোলনকারীদের। তারা পরিষ্কার বলে দিল যে বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে এবং কৃষিতে ভর্তুকি প্রাপ্ত বিদ্যুৎ ব্যবস্থা বজায় রাখতে হবে। যেমন ধরুন সেনাবাহিনীকে যে রেশন দেওয়া হয় সেটা কিন্তু ভর্তুকি, এবং তুমি সেনাবাহিনীকে দিতে পারছো কিন্তু কৃষকদের দিতে পারছে না। কৃষক জওয়ান এই দুটো হচ্ছে মেরুদণ্ড, ভারতের সুরক্ষা এবং খাদ্য। এদেরকে তুমি যদি ভর্তুকি না দাও, আর তুমি ভর্তুকি দিচ্ছ কাকে, ভর্তুকি দিচ্ছ আদানি আম্বানির মতো লোককে। তো যাই হোক, কৃষির একটা ভর্তুকির ব্যবস্থা করার কথা ছিল। আরেকটা হচ্ছে আগের আন্দোলনে মামলা প্রত্যাহার। 2020-21 যে ঐতিহাসিক কৃষক আন্দোলন হয়েছিল, কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা কিন্তু এখনো শেষ হয়নি, ফলে সেই মামলা কিন্তু প্রত্যাহার করতে হবে। আর শহীদ পরিবার, যারা এই আন্দোলন করতে শহীদ হয়েছিলেন, সেই শহীদ পরিবারের ক্ষতিপূরণ এবং তাদের পরিবারকে একজন করে সরকারি চাকরি দিতে হবে, এই দাবিটা কিন্তু তারা সেই সময় করেছিল আন্দোলন তরুণের সময়। আর লখিমপুর খেরিতে আপনার মনে আছে যে লখিমপুর খেরিতে ওই এক মন্ত্রীর ছেলে কৃষকদের মিছিলে গাড়ি ঢুকিয়ে দিয়েছিল এবং তাতে অনেক কৃষক মারা গেছিলেন। তো লখিমপুর খেরির হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার এবং দোষীদের দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। লখিমপুর খেরিতে তো ছিল অজয় মিশ্রা নাকি নাম তার ছেলে। তো সেই তার কিন্তু ভিডিও আপনারা সেই সময় দেখেছিলেন, খুব মর্মান্তিক। কিন্তু সেই মামলাটা চলতে চলতে সে জামিনও পেয়ে গেছে, তো তার শাস্তি কিন্তু হয়নি। আর হচ্ছে WTO থেকে কৃষিকে মুক্ত রাখা, বিশ্ব বাণিজ্য সংস্থা তো এই চুক্তি থেকে ভারতীয় কৃষিকে বাইরে রাখা এবং মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বিদেশি কৃষি পণ্যের অবাধ আমদানি বন্ধ করা। মানে দেশের কৃষিকে ধ্বংস করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা WTO তারা বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে এবং তাতে কি হয়, বাইরের দেশের বিভিন্ন প্রোডাক্ট, কৃষিজাত পণ্য অতিরিক্ত আমদানির ফলে নিজের দেশের কৃষকদের সমস্যা হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তো সেটা বন্ধ করতে হবে। আর এইটার সাথে যেটা হয়েছে ছাত্রদের যে বা সিজেপির যে বিষয়, সিজেপির আন্দোলনের কিন্তু সবে খালি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, কিন্তু বাকি সমস্যাগুলো কিন্তু এখনো মেটেনি। অর্থাৎ এই যে নিট পেপার কেলেঙ্কারি সহ এরকম বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয় এবং এই দুর্নীতির র্যাকেটের সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া
এবং এটাকে এমন একটা কঠিন আইনের মধ্যে নিয়ে আসা, প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, যাতে ভবিষ্যতে পেপার লিক না হয় বা এই নিয়ে শিক্ষা নিয়ে দুর্নীতি না হয়, এবং যারা মারা গেছেন সেই সমস্ত ছাত্রের পরিবারকে একটা ব্যবস্থা করা, কোনো মামলা মোকদ্দমা করা যাবে না ছাত্রদের উপর। তো এরকম আরো অনেক দাবি রয়েছে, এবং তারা শুধুমাত্র যে শিক্ষা দুর্নীতি নিয়ে পড়ে আছেন এরকম বিষয় না, এছাড়াও শিক্ষা সংক্রান্ত বাইরে যে দাবিগুলো রয়েছে, বেকারত্ব থেকে শুরু করে গরিব মানুষের উপর বুলডোজার পলিটিক্স, কৃষকদের উপর অত্যাচার, এই সমগ্র বিষয় কিন্তু এবার ধাপে ধাপে আসবে। অর্থাৎ বিগত 12 বছরে বিজেপি সরকার যে সমস্ত দুর্নীতি করেছে, মানুষ, গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষক হয়েছে, ছাত্র সমাজ হয়েছে, হকাররা হয়েছে, শ্রমিকরা হয়েছে, প্রতিটা মানুষের প্রতিটা ইস্যুকে কিন্তু সামনে রেখে এবার বিজেপিকে চারিদিক থেকে ঘেরার পরিকল্পনা হয়েছে। ফলে এই পরিকল্পনার সাথে কিন্তু এবারে কিন্তু প্রতিটা মানুষ যুক্ত হবে। সিজেপি শুধু ছাত্র যুবদের ছিল বলে ইয়ং জেনারেশনের মধ্যে একটু বেশি ক্রেজ ছিল, সেখানে কিন্তু বাকি হকার, বেকার বা বাকি সেকশনের মানুষ অতটা অংশ নেয়নি। হয়তো সমর্থনে দুই একটা মিছিল মিটিং এ দুই একজন হয়তো নেমেছেন কোথাও কোথাও, যেটা কলকাতার মিটিং আমরা দেখেছিলাম যে 50% কিন্তু সাধারণ মানুষ ছিলেন। তো এরকম ভাবে আগামী কয়েকদিনের মধ্যে যে রূপরেখা তৈরি হচ্ছে, তাতে কৃষক এবং ছাত্র যুব অর্থাৎ জেনজি, জেনারেশন জেড, এই যে মোটামুটি যা পরিকল্পনা চলছে, তাতে 2029 সালের আগে বিজেপি কিন্তু লেজে গোবরে অবস্থা অলরেডি হয়ে আছে, আরো বেশি হবে। আর মোটামুটি বিজেপি সরকার বুঝে গেছে যে ছাত্র যুবদের খেপিয়ে দিলে কি হতে পারে, তার জলজান্ত উদাহরণ সম্প্রতি নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কায় দেখেছে এবং অন্যান্য দেশে হচ্ছে। ফলে আহ পুলিশ মিলিটারি দিয়ে যে ছাত্র যুবদেরকে আটকানো সম্ভব নয় বা কৃষকদের আটকানো সম্ভব নয়, এটা কিন্তু অলরেডি আমরা 2020-21-এ দেখেছি, এবার আমরা 26-এ দেখলাম। এবং এদের আপনাদের বলে দিই যে এরা এখনো পর্যন্ত নিজেদের মেজাজটাকে ফুরফুরে রাখার জন্য নাচ, গান, মজা করা, হ্যাঁ, তো এইগুলো করে করেই আন্দোলনটা করেছে। কিন্তু এদের মেজাজ যখন এই যুব সমাজ, যাদের বয়স ধরুন এই 16-17 থেকে অন্তত 30-এর মধ্যে, হুম, যারা হয়তো ছাত্র থেকে মানে গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি পর্যন্ত প্রায় 30 বছরের মধ্যে যে সেকশনটা, এবং অনেকেই পড়াশোনা করতে করতে মাঝপথে ছেড়ে দিয়ে তারা বেকার ঘুরে বেড়াচ্ছে। তো এই যে ছাত্র যুব বেকার এবং সাথে কৃষক, এটা যে কত খতরনাক কম্বিনেশন, সেটা আপনারা সামনে কিছুদিনের মধ্যে দেখতে পাবেন। আর আমি এটুকু বলে রাখি, প্রতিটি আন্দোলনকে একদম গ্রাউন্ড থেকে সরাসরি, এর আগেও আপনাদেরকে বলেছি যে আমি কোনো দলের প্রতি, কোনো নেতার প্রতি দায়বদ্ধ নই। আমি সমাজের খেটে খাওয়া মানুষের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আমি তো তাই থাকবো। এবং খুব ছোটবেলা থেকে আমি ভগৎ সিং এর ফ্যান, মানে খুব ছোটবেলা থেকে 4-5 বছর বয়স থেকে বাবা আমাকে ভগৎ সিং এর জীবনী বা এগুলো শোনাতেন, গল্প শোনাতেন, স্বামী বিবেকানন্দ শোনাতেন, নেতাজি শোনাতেন, মাস্টারদা সূর্য সেনের, বিনয় বদল দীনেশ, প্রীতিলতা ওদ্দেদার, মানে বিপ্লবীদের যে মানুষ। ছোটবেলায় মানুষকে, বাচ্চারা, পরিবারের লোকেরা ভূতের গল্প শোনে, আমার বাবা মা ভূতের গল্প শোনাতেন না। আমার বাবা সবসময় আমাকে একটা সামাজিক প্রাণী হিসাবে, মানে শুধু নিজের নয়, অন্যের উপকার করার জন্য কি কি করা উচিত, কিরকম মানসিকতা থাকা উচিত, সেটা কিন্তু বারবার শিখিয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হবে প্রতিটি লড়াইয়ে। আর আপনাদের একটা মজার খবর বলে দিই, কিছুক্ষণ আগে একটা ছোট ভিডিও পেলাম, সেটা হচ্ছে বর্ধমানে আহ একটা মাজার থেকে ছাগল চুরি করেছে বিজেপি নেতা, এবং দান বাক্স ভেঙে, মানে মসজিদ কাম মাজার, তো সেখান থেকে চুরি করেছে। তো ওটা নিয়ে আমি কিছুক্ষণ পরে একটা ছোট্ট ভিডিও করবো আপনাদের। তো আজকে থেকে মোটামুটি ডেইলি লাইভে আসবো। মোটামুটি একটু ঝড়ঝাপটা কমেছে, এবং অন্ধভক্তদের নেশাও অনেক কমেছে, তাদের পাড়ায় পাড়ায় মস্তানি দাদাগিরিটাও অনেকটা কমেছে, বলা যায় সিজেপির ভয়ে, ককরোচের ভয়ে। এবং সাধারণ মানুষের মুখ থেকে হাসি চলে গেছে, এটাও কিন্তু অন্ধভক্তরা বুঝতে পারছে। যে কোনো সময় তারা পাল্টা খেয়ে যাবে জনগণের হাতে, তাদের সঙ্গে কিন্তু জনগণ নেই, এটা মোদী থেকে শুরু করে সবাই বুঝে গেছে। ফলে আগামী দিনে বিজেপির পতন নিশ্চিত, 100% নিশ্চিত। সেটা ভোটের মাধ্যমে হোক কি জনরোষের মাধ্যমে হোক, মানুষ কিন্তু বিজেপিকে নিয়ে খুশি নয়। যাই হোক, ভাই ভালো থাকবেন। ও একজন একজন প্রশ্ন করেছেন, টেল মি সামথিং অ্যাবাউট দোজ হু আর ইনসাল্টিং নেতাজি সুভাষচন্দ্র বোস। হ্যাঁ, সেটা শ্রমিক বাবু। তো এখন ব্যাপারটা হচ্ছে শুধু শ্রমিক বাবু না, অনন্ত মহারাজ থেকে শুরু করে অনেকেই এখন নতুন করে বিজেপি আমাদেরকে ইতিহাস শেখাবে। আপনারা যদি নেতাজির নিজের লেখাগুলো পড়েন, আপনি বড় পুরোনো লাইব্রেরিতে গেলে পেয়ে যাবেন। সেখানে আপনারা দেখবেন যে যারা ত্রিশূল নিয়ে বা টিকা লাগিয়ে বা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের সম্পর্কে নেতাজি কি বলেছিলেন। স্বামী বিবেকানন্দর আপনি লেখা পড়বেন, মডার্ন ইন্ডিয়া মানে মডার্ন ভারত, এরকম কিছু কিছু লেখা, প্রবন্ধ, তাহলে বুঝতে পারবেন যে ধর্মের নামে রাজনীতিকে স্বামী বিবেকানন্দ যেমন ঘৃণা করতেন, নেতাজি করতেন। ভারতবর্ষের শিক্ষিত যত মনীষী ছিলেন,
সব মনীষীরা কিন্তু ধর্মের নামে রাজনীতিকে ঘৃণা করতেন, এবং পৃথিবীর উন্নত দেশ কেউ কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে না, এবং সেই কারণে তারা উন্নত। আমি নেদারল্যান্ডসের একটি ভিডিও দেখছিলাম যে তারা সমুদ্রকে কিভাবে রুখে দিয়েছিল। সেটা একটা ভিডিও দেখছিলাম আমি, যে প্রকৃতিকে পর্যন্ত তারা কন্ট্রোলে নিয়ে এসেছিল, এবং নেদারল্যান্ড আজকে সব থেকে মানে সুখী দেশের তালিকায় 1 নম্বরে থাকে, 1 বা 2-এ থাকে সবসময়। কিভাবে সম্ভব? সেখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ আছেন, কিন্তু তারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। ধর্মটা নিজের ব্যক্তিগত বিশ্বাস, ভক্তি, অন্ধভক্তি বা কুসংস্কার যা ইচ্ছে বলুন, তার নিজের ব্যক্তি হিসাবে থাকবে, ঠিক আছে? ফলে ধর্ম নিয়ে রাজনীতি যদি করেন, তাহলে আপনি কোনো দেশের সাথে যুদ্ধ করার ক্ষমতা তো আরএসএস বিজেপির নেই, কিন্তু নিজের দেশের মানুষকে ধ্বংস করার জন্য, নিজের দেশের মানুষের মানে কি বলবো, মানুষে মানুষে বিবাদ লাগানোর জন্য এরাই যথেষ্ট। বাইরের শত্রুর প্রয়োজন হয় না। এই কারণে ভারতবর্ষে ধর্ম নিয়ে নোংরামি করতে বলেই ভারতবর্ষে বিভিন্ন সময় বাইরের অনেক শাসক এসে এখানে শাসন করে গেছে। সবাই যদি এক থাকতো তাহলে কোনো ক্ষমতা ছিল না বাইরের কোনো শক্তি এসে ধ্বংস করার। ফলে বিজেপি, আরএসএস এবং তাদের শাখা পোশাখা এরা হচ্ছে দেশের আভ্যন্তরীণ শত্রু। এদের ক্ষমতা নেই আমেরিকার বিরুদ্ধে, এদের ক্ষমতা নেই ব্রিটিশের বিরুদ্ধে ওরা লড়াই করেনি, দালালি করেছে। এদের ক্ষমতা নেই পাকিস্তানকে বুঝদোক শিক্ষা দেওয়া। এই তো 2 কোটি নাকি আরএসএস এর সদস্য, তারা নাকি হাফ প্যান্ট পরে লাফালাফি করে, অস্ত্র ট্রেনিং দেয়। তো ভারতের সেনাবাহিনীকে সরিয়ে দিয়ে তাদেরকে কেন পোস্টিং? তাহলে বোঝা যাবে কতটা দেশভক্ত। ব্রিটিশ সময় আমরা দেখেছি তাদের দেশভক্তি। তারা দলে দলে ব্রিটিশকে পুজো করতো, রানীকে পুজো করতো, এবং তাদের নেতারা সবসময় বলতো যে যারা ভগৎ সিং, নেতাজি বা বিপ্লবীরা কাজ করছেন তারা দেশদ্রোহী, তাদের এর মাধ্যমে ব্রিটিশকে তাড়ালে আমাদের ক্ষতি। যাই হোক, তারা গোলামি করে গেছে আগাগোড়া। মোগলদের সময়ও যারা মারওয়াড়ি, গুজরাটি বা সে সমস্ত বেনিয়া ছিল বা সাধু সন্ন্যাসী ছিল, তারা তাবেদার ছিল, মোগলদের তাবেদারি করতো, রাজার তাবেদারি করে কিছু যদি দক্ষিণা পাওয়া যায়। কারণ জানেন মোগল আমলে বহু বড় বড় মন্দির তৈরি হয়েছে। এই নিয়ে আলাদা ভিডিও আমি করে দেবো, যে কত মন্দির তৈরি করেছেন এবং তার পিছনে রহস্যটা কি, যে মন্দিরগুলো ভাঙা হয়েছে তার পিছনে রহস্যটা কি, এবং সেইগুলো ভাঙতে গেছে কে? কোনো মুসলিম না, সে সময় হিন্দু রাজারাই নিজেদের মন্দির ভাঙতো। যাই হোক, এই নিয়ে পরে কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো। তো আজকের মতো রাখি। সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি এবং কৃষকদের মধ্যে যে বৈঠক হয়েছে গতকাল দিল্লিতে, তাতে কিন্তু ইস্যু কিন্তু এবার খুব জবরদস্ত, কড়া ইস্যু। এবং সাথে সাথে যদি আরো অন্যান্য বুলডোজার পলিটিক্স, শ্রমিক বা হকার, এই সমস্ত ইস্যুগুলো সামনে ঢুকে যায়, তাহলে কিন্তু বিজেপি পুরো লেজে গোবরে হয়ে যাবে। এবং 29-এর আগেই বিজেপির যে অ্যালায়েন্স শক্তিগুলো আছে, ছোট ছোট দল যেগুলো বিজেপির সাথে, প্রায় 36টা দল, সেই দলগুলো কিন্তু বিজেপির পাশ থেকে সরে যায়। এককভাবে বিজেপি কিন্তু সম্ভব নয়। এই মুহূর্তে যে জনরোষ বা মানুষের মনে যে খুশি নয়, তাদের জীবন জীবিকায় কিন্তু আছলা বাজ দিয়েছে বিজেপি, সেই মানুষগুলো কিন্তু বিজেপির পক্ষে দাঁড়াবে না। মুখে মিথ্যা দেশভক্তি, অমুক তমুকের বুলি আউড়ে হয় না। যে সরকার নিজের দেশের মানুষকে ধ্বংস করে জীবন জীবিকা, সে কখনো দেশভক্ত সরকার হতে পারে না। যাই হোক, বিজেপির অন্ধভক্তরা যে সমস্ত রাস্তায় লাফালাফি করছেন, তাদেরকে বলবো, মোদি অলরেডি মাথা নত করে দিয়েছে। এবার নীতিন গডকরির পালা। জেপি নাড্ডার সাথে সিজিবির মিটিং এ মোটামুটি ফেসলা হয়ে গেছে। অলরেডি সম্রাট চৌধুরী, শুভেন্দু অধিকারীর লম্পজম্প বন্ধ হয়ে গেছে। কালকে 16 জনকে আন্দোলনকারীকে মুক্তি দেওয়া হয়েছে, যাদের 3 পুরুষ ধ্বংস করে দেবে বলেছিল শুভেন্দু অধিকারী। যাই হোক, পরিষ্কার খেলা কিন্তু জমে গেছে। এবং আপনাদের বলি, এবার থেকে ডেইলি লাইভে আসবো। আজকে সকালে না জেনিয়ে চলে এসেছিলাম। ও আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমি যেহেতু পশ্চিমবাংলায় থাকছি না, কারণ আমার বাড়িতে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে থাকি না। রাস্তাঘাটে তো ঘুরেই বেড়াই, হামেশাই বিভিন্ন মিছিল মিটিং থেকে লাইভও করি, আপনারা দেখেছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে কোনো একটা ঘটনায় আমাকে পুলিশে গ্রেপ্তার করিয়ে দিয়ে অযথা হয়রানির শিকার যাতে না হয়, তার জন্য আমি কি হচ্ছি, বাড়িতে থাকছি না। একদম পরিষ্কার। অনেকে বলছে পালিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ আমি পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু তোদেরকে ধ্বংস করার জন্য।